মাধ্যমিক অথবা হাই মাদ্রাসা পরীক্ষায় বিভিন্ন বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা 100 অথবা তার কাছাকাছি পায় তাদের খাতাগুলো কেমন হয় এ বিষয়ে তোমাদের মনে প্রশ্ন জাগে। আজকের ভিডিওটিতে আমরা একটি ভূগোল খাতা দেখে নেব যেখানে শিক্ষার্থী 100-র মধ্যে 100 পেয়েছে। আমরা উত্তরপত্রে চলে আসলাম। সাবজেক্ট জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, এর নিচে আছে রেজিস্ট্রেশন নাম্বার, রোল এবং নম্বর। ডান দিকে আছে মার্কস অবটেইনড। এখানে দেখা যাচ্ছে শিক্ষার্থী 1 নম্বর দাগে পেয়েছে 14, 2-এর 1-এ পেয়েছে 6, 2-এর 2 দাগে পেয়েছে 6, 2-এর 3 দাগে পেয়েছে 6 নম্বর, 2-এর 4 দাগে পেয়েছে 4 নম্বর, 3-এর দাগে এখানে 2 নম্বরে 6টি প্রশ্নের উত্তর লিখতে হয়, সেখানে পেয়েছে 12 নম্বর, 4-এর 1, 2, 3, 4 এখানে 4টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3, প্রত্যেকটার ক্ষেত্রেই 3 করে নম্বর পেয়েছে। 5-এর 1-এর দাগে 2টি প্রশ্নের উত্তর করতে হয়, প্রতিটি প্রশ্নের মান থাকে 5, এখানে 2টি প্রশ্নের উত্তর করেছে এবং 5 + 5 10 পেয়েছে। 5-এর 2-এর দাগে 4টি প্রশ্ন আছে, তার মধ্যে 2টি প্রশ্ন উত্তর করতে হয়, এখানে শিক্ষার্থী 2টি প্রশ্ন উত্তর করেছে এবং 5 + 5 10 পেয়েছে। 6 নম্বর দাগে আছে মানচিত্র চিহ্নিতকরণ, সেখানেও শিক্ষার্থী 10 পেয়েছে, মোট 90 নম্বর পেয়েছে। এছাড়া রয়েছে প্রজেক্টে 10 নম্বর, 90-এর সঙ্গে 10 যোগ হলে হচ্ছে 100 নম্বর। তোমরা এতক্ষণ যে ভিডিওটি দেখছো সেটি কিন্তু কোনো পরীক্ষার্থীর খাতা নয়, এটি তোমাদের বোঝানোর জন্য আমি দেখালাম। এবারে একটি শিক্ষার্থীর খাতা দেখাবো যেখানে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর 100-র মধ্যে 98। ভূগোলের প্রথমেই বিভাগ কয়ে 1 নম্বর দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। এখানে প্রতিটি প্রশ্নেরই উত্তর দিতে হয়, 4টি করে বিকল্প থাকে, তার মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হয়। 1 নম্বর দাগের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর লিখলে ভালো, তবে এখানে শিক্ষার্থী শুধুমাত্র দাগ নম্বর দিয়ে উত্তর লিখেছে। শুধুমাত্র দাগ নম্বর দিয়ে উত্তর লিখলেও নম্বর কিন্তু কাটা হয় না। যে সমস্ত শিক্ষার্থীর হাতের লেখার গতি কম তারা দাগ নম্বর দিয়ে এইভাবে উত্তর লিখতে পারো। এখানে দেখা যাচ্ছে শিক্ষার্থী 1 নম্বর দাগে 14-র মধ্যে পেয়েছে 13, আর সত্য মিথ্যা অংশে একটি ভুল করেছে, অর্থাৎ 6-এর মধ্যে পেয়েছে 5। এই দুটি প্রশ্ন সঠিক হলে শিক্ষার্থী 100-র মধ্যে 100 পেত। 2-এর 2 দাগে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়, এখানে 6টি প্রশ্ন দেওয়া হয়, শিক্ষার্থী 6টি প্রশ্নের সঠিক উত্তর করেছে, সুতরাং শিক্ষার্থী এখানেও পেয়েছে 6। ভিডিওতে দেখা যাচ্ছে যে ডান দিকের অংশে পার্ট নম্বর দেওয়া হয়েছে এবং বাম দিকের অংশে ওই দাগে মোট কত পেল সেটি লেখা হয়েছে। 2-এর 3 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, এখানে শিক্ষার্থী 6টি প্রশ্নের সঠিক উত্তর লিখেছে এবং তার প্রাপ্ত নম্বর হয়েছে 6। 2-এর 4 দাগে 2 এক কথায় শিক্ষার্থীদের উত্তর দিতে বলা হয়, এখানেও শিক্ষার্থী 4টি প্রশ্নের সঠিক উত্তর লিখেছে, সুতরাং তার প্রাপ্ত নম্বর 4। এরপর শিক্ষার্থী বিভাগ চয়ের 6 নম্বর দাগে যেখানে প্রশ্ন দেওয়া হচ্ছে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক দ্বারা চিহ্নিত করে নাম লেখো এবং মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী উপযুক্ত প্রতীক সহ ভারতের রেখা মানচিত্রে বিভিন্ন স্থানগুলি চিহ্নিত করেছে। তবে সময় থাকলে এখানে নির্দেশক বা সূচক উল্লেখ করে দিলে বেশি ভালো, তবে সূচক উল্লেখ না করলেও নম্বর কাটা যায় না। এরপরেই বিভাগ গ থেকে 3-এর দাগের প্রশ্নের উত্তর করেছে, এখানে 2 নম্বরের 6টি প্রশ্নের উত্তর করতে হয়। প্রথমেই দেওয়া হয়েছিল বৈপরীত্য উত্তাপ কাকে বলে, তবে শিক্ষার্থী বৈপরীত্য উত্তাপ কাকে বলে তার প্রভাব সেই সঙ্গে বৈপরীত্য উত্তাপের চিত্র অঙ্কন করে দিয়েছে। পরবর্তী প্রশ্ন ছিল মগ্নচড়া কোথায় গড়ে ওঠে, এখানেও মগ্নচড়া কিভাবে গড়ে ওঠে লেখার সঙ্গে সঙ্গে ইতিবাচক প্রভাব, নেতিবাচক প্রভাব এবং চিত্র উল্লেখ করে দিয়েছে। এরপরে প্রশ্ন লিখেছে বর্জ্যের পুনর্ব্যবহার কি, বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে এবং পদ্ধতি উল্লেখ করেছে। 4 নম্বর প্রশ্ন ছিল মালনাদ কি, প্রশ্নের মান 2। শিক্ষার্থী মালনাদ কাকে বলে অর্থ, বৈশিষ্ট্য, চিত্র উল্লেখ করে দিয়েছে।
ফলে কোনো শিক্ষকের পক্ষে এখানে 2-এর কম দেওয়া সম্ভব নয়। এর পরের প্রশ্ন ছিল সোনালী চতুর্ভুজ কি। এখানে সোনালী চতুর্ভুজ কাকে বলে, উদ্দেশ্য সেই সঙ্গে চিত্র উল্লেখ করেছে। 3-এর প্রশ্ন ছিল জিও স্টেশনারি উপগ্রহ কি, সে সম্পর্কে লিখেছে। জিও স্টেশনারি উপগ্রহ কাকে বলে, বৈশিষ্ট্য এবং উদাহরণ উল্লেখ করেছে। বিভাগ চ অংশে সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হয়, প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প থাকে। 4-এর 1 প্রশ্ন ছিল ভারতে খরা ও বন্যার কারণগুলি লিখো। আমরা দেখতে পাচ্ছি খরা ও বন্যার কারণগুলি শিক্ষার্থী উল্লেখ করেছে। পরবর্তী প্রশ্ন ছিল অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো। এখানে 3টি সঠিক পার্থক্য লিখলেই শিক্ষার্থী 3 পাবে। তবে এখানে শিক্ষার্থী চিত্রসহ মোট 5টি পার্থক্য লিখেছে। পয়েন্ট 1-2টি বেশি থাকলে যে সুবিধাটা হয়, এর মধ্যে যদি কোনো একটি পয়েন্ট বা 2টি পয়েন্ট ভুল যায় তাহলেও শিক্ষার্থী 3-এর মধ্যে 3 পেতে পারে। এর পরবর্তী প্রশ্ন ছিল বর্জ্য কম্পোস্টিংয়ের সুবিধা। এখানে শিক্ষার্থী 5টি সুবিধা উল্লেখ করেছে। 4 নম্বর দাগে প্রশ্ন ছিল উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লেখো। 3টি সঠিক বৈশিষ্ট্য লিখলে 3 নম্বর দেওয়া উচিত। তবে এখানে শিক্ষার্থী অনেক বেশি পয়েন্ট লিখেছে। শিক্ষার্থী মোট উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য 7টি লিখেছে। ফলে কোনো শিক্ষকের পক্ষে এখানে 3-এর কম দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এরপরে রচনাধর্মী প্রশ্ন। 5-এর 1-এর 4-এর প্রশ্নের উত্তর করেছে, যেখানে জোয়ার ভাটার সুফল ও কুফল লিখতে বলা হয়েছে। এখানে দেখা যাচ্ছে শিক্ষার্থী 7টি সুফল এবং 6টি কুফল লিখেছে। শিক্ষার্থী জোয়ার ভাটার যে কুফলের পয়েন্টগুলো লিখেছে তা আমরা ভিডিওতে এখন দেখতে পাচ্ছি। 5-এর 1 দাগে প্রশ্ন দেওয়া হয়েছিল হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 2টি ভূমিরূপ চিত্রসহ লেখো। এখানে এই শিক্ষার্থী 4টি ভূমিরূপের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র উল্লেখ করেছে। কিন্তু এখানে যেহেতু হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 2টি ভূমিরূপের চিত্রসহ উল্লেখ করতে বলেছে, সেক্ষেত্রে তোমরা 2টি ভূমিরূপ সম্পর্কে খুব ভালো করে লিখবে। অর্থাৎ সংজ্ঞা দেবে, বৈশিষ্ট্য দেবে, উদাহরণ দেবে, চিত্র দেবে। 4টি ভূমিরূপ সম্পর্কে লেখার কোনো প্রয়োজন নেই। আবার বলছি, যদি প্রশ্নে উল্লেখ করে দেয় 2টি ভূমিরূপের চিত্রসহ লেখো, তাহলে 2টি ভূমিরূপ সম্পর্কে বিস্তারিত লিখবে। 5-এর 2-এর 3 দাগে ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ লিখতে বলা হয়েছে। আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি যে চিত্রসহ এই প্রশ্নটির উত্তর শিক্ষার্থী লিখেছে। একেবারে শেষে শিক্ষার্থী ভারতের পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতির কারণ উল্লেখ করেছে। এখানে শিক্ষার্থী ভালোভাবেই লিখেছে এবং মোট 8টি পয়েন্ট লিখেছে। এই খাতাটি দেখে তোমাদের কিছুটা হলেও ধারণা হয়েছে যে যারা 100-র মধ্যে 100 বা কাছাকাছি পায় তারা কিভাবে উত্তর লেখে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।